লন্ডনে তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারের সময়ই নাকি আগে থেকেই ঠিক করা হয়ে গিয়েছিল বাংলাদেশের আগামী নির্বাচনে কে জিতবে। ওই মিটিংয়ে তারেক রহমানকে জিতিয়ে দেওয়ার চুক্তি করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু হঠাৎ করেই একটি মোড় সামনে এসেছে। অভিযোগ উঠেছে তারেক রহমানকে জেতানোর পুরস্কার পাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার দৌড়েও এগিয়ে আছেন তিনি। অনেকেই মন্তব্য করছেন ডক্টর ইউনূস তার সুরক্ষা নিশ্চিত করতে চাইছেন, আর এই জায়গাটি হলো রাষ্ট্রপতির চেয়ারে বসা। লন্ডনের গোপন বৈঠক থেকে শুরু করে নতুন নির্বাচন, উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ আর পরবর্তী রাষ্ট্রপতির আসন নিয়ে পর্দার আড়ালের সমীকরণ, সব মিলিয়ে চারদিকে এখন এক রুদ্ধশ্বাস পরিস্থিতি। আজ আমরা ভাঙব ডক্টর ইউনূসের 18 মাসের সেই জটিল হিসাব এবং পর্দার আড়ালে তৈরি হওয়া নতুন রাজনৈতিক মাস্টার প্ল্যান। সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক অলিন্দে এবং টকশোতে সবচেয়ে বড় গুঞ্জনটি ভেসে বেড়াচ্ছে তা হলো লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের একটি কথিত বৈঠক। রাজনৈতিক মহলে গুঞ্জন উঠেছে নির্বাচন ও ক্ষমতার রূপরেখা নিয়ে ওখানেই নাকি এক ধরনের অদৃশ্য সমঝোতা তৈরি হয়েছিল। নিন্দুকেরা এবং সমালোচকেরা এমনকি এই অভিযোগও তুলেছেন যে আসন্ন নির্বাচনে একটি বিশেষ পক্ষকে আইনি ও প্রশাসনিক সুবিধা দেওয়ার এক অলিখিত প্রতিশ্রুতি সেখানে দেওয়া হয়েছিল। বিশেষ করে যখন নির্বাচনে এক ধরনের বিশেষ ইঞ্জিনিয়ারিং বা প্রশাসনিক রদবদলের অভিযোগ উঠল এবং উপদেষ্টা মণ্ডলীর মধ্য থেকে নতুন করে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হলো, তখন রাজনৈতিক বিশ্লেষকদের মনে এই সন্দেহ আরও ঘনীভূত হয়। এখন আবার নতুন একটি খবর পুরো রাজনৈতিক অঙ্গনকে গরম করে তুলেছে। অভিযোগ উঠেছে এই ট্রানজিশন পিরিয়ড বা ক্রান্তিকালীন সময়টি সফলভাবে পার করার পুরস্কার হিসেবে ডক্টর ইউনূস পেতে যাচ্ছেন দেশের সর্বোচ্চ পদ, অর্থাৎ বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতির আসন। সাবেক সংসদ সদস্য এবং বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি তার নিজের চ্যানেলে স্পষ্ট দাবি করেছেন ডক্টর ইউনূস এখন এক ধরনের রাজনৈতিক প্রোটেকশন বা আইনি সুরক্ষার খোঁজে আছেন, আর সেই সুরক্ষার সবচেয়ে নিরাপদ স্থান হতে পারে রাষ্ট্রপতির পদ। 18 মাস ধরে ক্ষমতার সংস্পর্শে এসে এবং নানা অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক টানাটানির মধ্যে পড়ে ডক্টর ইউনূস যেভাবে বিতর্কিত ও নিগৃহীত হয়েছেন তা থেকে সম্মানজনকভাবে বের হতেই নাকি এই রাষ্ট্রপতি পদের সমীকরণ সাজানো হচ্ছে। বিতর্ক আর অভিযোগের পাহাড় একপাশে সরিয়ে রেখে যদি আমরা ডক্টর ইউনূসের 18 মাসের শাসনামলের সবচেয়ে বড় সফলতার দিকে তাকাই, তবে সেটি নিঃসন্দেহে এসেছে ভূরাজনৈতিক ও আন্তর্জাতিক কূটনীতির অঙ্গনে। পরবর্তী সরকারের শেষ সময়ে বাংলাদেশ যখন এক প্রকার আন্তর্জাতিক বিচ্ছিন্নতা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং বুদ্ধিহীন কূটনীতির গভীর সংকটে ভুগছিল, ডক্টর ইউনূস তার ব্যক্তিগত বৈশ্বিক ভাবমূর্তি ও বিশ্ব নেতাদের সাথে দীর্ঘদিনের সুসম্পর্ক ব্যবহার করে বাংলাদেশকে বিশ্বমঞ্চের কেন্দ্রবিন্দুতে ফিরিয়ে আনেন। জাতিসংঘের সাধারণ অধিবেশন থেকে শুরু করে আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর সর্বোচ্চ পর্যায় সবখানেই বাংলাদেশের কণ্ঠস্বর গুরুত্বের সাথে শোনা হয়েছে। বিশ্বব্যাংক, IMF এবং বিভিন্ন বন্ধু ভাবাপন্ন দেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার ঋণ ও সহায়তার আশ্বাস এসেছে, যা ধসে পড়া বৈদেশিক মুদ্রার রিজার্ভকে এক প্রকার লাইফ সাপোর্ট দিয়েছে। পাশ্চাত্যের দেশগুলোর সাথে সম্পর্কের এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে, যা দেশের তৈরি পোশাক খাত এবং রেমিটেন্স প্রবাহ সচল রাখতে বড় ভূমিকা পালন করেছে। আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের এই ভাবমূর্তি পুনরুদ্ধার করা ডক্টর ইউনূস সরকারের এমন এক অর্জন যা তার কট্টর সমালোচকেরাও অস্বীকার করতে পারবেন না। কিন্তু মুদ্রার ওপিঠ যেমন থাকে, ডক্টর ইউনূসের এই শাসনামলের ব্যর্থতার পাল্লাটাও ঠিক ততটাই ভারী। সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সংকট নিরসনে এই সরকারের ধীরগতি ছিল সবচেয়ে বড় ব্যর্থতা। সাধারণ মানুষ সামষ্টিক অর্থনীতির বড় বড় সংস্কারের ভাষা বোঝে না। তারা বোঝে চাল, ডাল, তেল আর পেঁয়াজের দাম। এই 18 মাসে বাজার সিন্ডিকেট ভাঙতে সরকার চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। মূল্যস্ফীতির তীব্র কষাঘাতে মধ্যবিত্ত ও নিম্নবিত্তর পিঠ দেয়ালে ঠেকে গেছে। এর সাথে যুক্ত হয়েছিল আইন শৃঙ্খলার চরম সংকট। স্বৈরাচার পতনের পর ভেঙে পড়া পুলিশ প্রশাসনকে পুরোপুরি কার্যকর করতে সরকার
অবিশ্বাস্য রকমের দীর্ঘ সময় নিয়েছে। দেশের বিভিন্ন স্থানে মব জাস্টিস বা আইন নিজের হাতে তুলে নেওয়া, তৈরি পোশাক খাতে দীর্ঘস্থায়ী শ্রমিক অসন্তোষ এবং সাম্প্রদায়িক উস্কানি দমনে সরকারের সিদ্ধান্তহীনতা বা ধীর চলো নীতি সাধারণ মানুষের মনে এক ধরনের নিরাপত্তাহীনতা এবং গভীর হতাশার জন্ম দিয়েছিল। সবচেয়ে বড় ধাক্কাটি এসেছিল অতি সম্প্রতি হামের টিকার তীব্র সংকট নিয়ে। অভিযোগ উঠেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমন্বয়হীনতা ও গাফিলতির কারণে সঠিক সময়ে টিকা আমদানি বা বিতরণ করা সম্ভব হয়নি, যার ফলে দেশের প্রান্তিক অঞ্চলের হাজার হাজার শিশু মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়েছে। সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠেছে, যে সরকার শিশুদের ন্যূনতম স্বাস্থ্য সুরক্ষার মতো মৌলিক বিষয় সামলাতে পারে না, তাদের বাকি বড় বড় সংস্কারের অর্থ কি? ডক্টর ইউনূস সরকারের মেয়াদের শেষ দিকে এসে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে স্বাক্ষরিত একটি বিশেষ বাণিজ্য চুক্তি নিয়ে দেশ জুড়ে ব্যাপক ধর্মীয় ও সামাজিক বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে ওয়াশিংটনের সাথে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ফ্রেট চুক্তির অধীনে কিছু খাদ্যপণ্য আমদানির কথা উল্লেখ করা হয়েছে, যার সুবাদে দেশের বাজারে ইসলাম ধর্মে নিষিদ্ধ শূকরের মাংস ও শূকরজাত পণ্য আসার আইনি সুযোগ তৈরি হতে পারে। অথচ দেশের আমদানি নীতি আদেশ অনুসারে যে ২৬ ধরনের পণ্য বাংলাদেশে আমদানি করা সম্পূর্ণ নিষিদ্ধ, তার মধ্যে অন্যতম হল শূকর ও শূকরজাত সব পণ্য। দেশের অন্যতম বৃহৎ ধর্মীয় ও সামাজিক সংগঠন আঞ্জুমানে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা মুফতি আবদুল্লাহ ফিরোজি এই চুক্তির তীব্র সমালোচনা করে বলেছেন, ডক্টর ইউনূস সরকারের আমেরিকা নির্ভর কার্যক্রমগুলো দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় বিশ্বাসের সাথে সাংঘর্ষিক। তিনি অভিযোগ করেন, ৯০% মুসলমানের দেশে দায়িত্ব নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে মুসলিম জনগণের সেন্টিমেন্ট ও ধর্মীয় রাজনীতিকে উপেক্ষা করে অস্পষ্ট সব চুক্তি সই করেছে, তা এক ধরনের প্রতারণা। ধর্মীয় সংগঠনগুলোর পক্ষ থেকে এখন জোর দাবি উঠেছে, দেশের আলেম সমাজ ও বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করে এই বিতর্কিত ও ধর্মীয় রীতিনীতি বিরোধী চুক্তিগুলো অবিলম্বে বাতিল ও সংশোধন করতে হবে। সবচেয়ে চাঞ্চল্যকর ও বিস্ফোরক বিষয়টি সামনে এসেছে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব ছাড়ার ঠিক পরপরই। ডক্টর ইউনূসের নেতৃত্বে বিদায়ী সরকারের একাধিক শক্তিশালী উপদেষ্টার বিরুদ্ধে এখন শত শত দুর্নীতির সুনির্দিষ্ট লিখিত অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনের কার্যালয়ে। দায়িত্ব ছাড়ার এক সপ্তাহের মধ্যেই যেসব অভিযোগের পাহাড় জমেছে, তাতে দুদকের দায়িত্বশীল কর্মকর্তারাও ধারণা করছেন এটি অতীতের সব রেকর্ড ভেঙে দিতে পারে। সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গ্রামীণ টেলিকমের অর্থ আত্মসাৎ, নিজের নামে ট্রাস্ট গঠন করে আয়কর ফাঁকি দেওয়া এবং দায়িত্ব পালনকালে অর্থ বিদেশে পাচারের মতো মারাত্মক সব অভিযোগ আনা হয়েছে। একইভাবে সাবেক আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে মামলা বাণিজ্য, জামিন বাণিজ্য ও বিচারক পদায়নে দুর্নীতির ১ ডজনেরও বেশি অভিযোগ জমা পড়েছে। সুনির্দিষ্ট একটি অভিযোগে দাবি করা হয়েছে, একটি বড় শিল্প গ্রুপের মালিকের জামিন করিয়ে দেওয়ার নামে প্রায় ২০ কোটি টাকার লেনদেন হয়েছে। এছাড়া ঢাকা ও আশেপাশের লাভজনক এলাকায় বিচারক ও সাব রেজিস্ট্রার বদলি বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও তার বিরুদ্ধে এসেছে। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিরুদ্ধেও পরিবেশ অধিদপ্তরের বিভিন্ন সরকারি প্রকল্প থেকে অর্থ আত্মসাৎ এবং অন্যের সম্পত্তি জোরপূর্বক দখল করার মতো অন্তত ৮টি অভিযোগ জমা হয়েছে। এই অভিযোগগুলো যদি সত্যি প্রমাণিত হয়, তবে তা ডক্টর ইউনূস সরকারের নৈতিক অবস্থানের ভিতকে পুরোপুরি ধসিয়ে দেবে এবং পরবর্তী স্বৈরাচারের অপকর্মের সাথে এদের কোনো পার্থক্য থাকবে না। তিনি কি পারবেন সব বিতর্ক ও দুর্নীতির অভিযোগের জাল ছিন্ন করে দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসাবে এক নতুন সুরক্ষার কবচ পরিধান করতে, নাকি ইতিহাসের আদালতে এই 18 মাসের ব্যর্থতার দায়ভার তার কাঁধেই বর্তাবে? আপনি কি ডক্টর ইউনূসকে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসাবে দেখতে চান? আর উপদেষ্টাদের বিরুদ্ধে ওঠা এই দুর্নীতির অভিযোগগুলোর ব্যাপারে আপনার মন্তব্য কি? আপনার মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। এমনই রাজনৈতিক সব বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ধন্যবাদ।